সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Dear students, you are most welcome to this class. Dear students, look at this picture. He said, "Do you like martial art?" He asked if I liked martial art. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সেন্টেন্সগুলি লক্ষ্য করছো। The man said to Mr. Bean, "Why do you disturb me?" The man asked Mr. Bean why he disturbed him. Mother said, "May Allah bless my child." Mother prayed that Allah might bless her child. Dear students, can you guess what we are going to discuss in our class? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি অনুধাবন করতে পারছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে? Dear students, direct and indirect speech of interrogative and optative sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা direct and indirect speech দেখব, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ দেখব ইন্টারোগেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সে। So our today's lesson, how to change the speech of interrogative and optative tense. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখে নিব যে কিভাবে ইন্টারোগেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স যুক্ত কোন সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডিরেক্ট স্পিচ উৎপন্ন করতে হয়, আমরা সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি করবে। লেটস গো। Dear students, these are the learning objectives of this class. After completing this lesson, you will be able to define interrogative and optative sentence, identify the structures of changing speech, changing direct speech into indirect. Dear students, the first question to you, what is interrogative sentence? The sentence which is used to know something is interrogative sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কিছু জানার জন্য যদি জিজ্ঞাসা করা হয়, কাউকে কোনো প্রশ্ন করা হয়, তাহলে তাকেই আমরা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। Dear students, follow these sentences. Do you like to follow your parents? What is the aim of your life? There are two categories of interrogative sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুইটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি এবং এই সম্পর্কে আমরা এখন জানব। Look at this. Number 1 is yes no question. প্রথমটি হচ্ছে yes no question এবং আরেকটি হচ্ছে WS question. আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। Yes no question এবং WS question. Yes no question কেমন হতে পারে দেখো, যেমন ধরো আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? এই যে প্রশ্নটা করা হলো, এখানে দেখো এর অ্যানসারটা ইয়েস অথবা নো দিয়েই কিন্তু করা সম্ভব, সেজন্যই এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন দেখো, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করা হয় এবং তুমি লক্ষ্য করো এখানে হু, প্রথমেই ডাব্লিউএস রয়েছে, হু ইজ হি, সুতরাং এটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আশা করি তোমরা ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আগে থেকেই তোমরা অবগত রয়েছো, সুতরাং আমি সে সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি না, তোমরা অবশ্যই এই বিষয়টা জেনে নেবে। Dear students, let us see this sentence. Do you like my song? Asha said to Tasha. Asha asked Tasha if she liked her song. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুইটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচে লেখা রয়েছে
আর আরেকটি সেন্টেন্স এখানে ইনডিরেক্ট স্পিচে লেখা রয়েছে। তোমরা আশা করি অবশ্যই লক্ষ্য করছো। প্রথম সেন্টেন্সটি দেখো, যে ডিরেক্ট স্পিচ সেখানে বলা হয়েছে ডু ইউ লাইক মাই সং। আশা সেই টু তাশা, অর্থাৎ আশা তাশা জিজ্ঞেস করলো ডু ইউ লাইক মাই সং, তুমি কি আমার গান পছন্দ করো। আশা আস্ক তাশা ইফ শি লাইকড হার সং, তার মানে আশা তাশাকে জিজ্ঞেস করছে যে সে তার গান পছন্দ করে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তো এটি একটি ডাব্লিউএস কোশ্চেন এবং আমরা এর চেঞ্জ দেখতে পেলাম। এ পর্যায়ে তোমরা শিখে নেবে যে কিভাবে ইয়েস নো কোশ্চেন যুক্ত ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট সেন্টেন্স অর্থাৎ স্পিচ পরিবর্তন করতে হয়, সেটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। তোমার জন্য স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ট্রাকচারটি মনে রাখবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ইয়েস নো কোশ্চেনগুলো পূরণ করব। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা ব্যবহার করব সাবজেক্ট, তারপরে হচ্ছে আস্কড, এরপর অবজেক্ট। তো দেখো এই অংশগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে আমরা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি ব্যবহার করব, তারপরে আস্ক লিখব, অর্থাৎ যে কোশ্চেনটি করা হচ্ছে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এখানে আস্ক ব্যবহার করব এবং তারপরে অবজেক্ট ব্যবহার করব এবং পরবর্তীতে যে কমা রয়েছে সেই কমার জন্য আমরা ইফ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যদি ইয়েস নো কোশ্চেনকে চেঞ্জ করো অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করো, সেক্ষেত্রে ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, তোমরা যদি ইয়েস নো কোশ্চেনকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ব্যবহার করো, তাহলে অবশ্যই তোমাদেরকে ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমরা ইফ এবং হোয়েদার দুটো থেকে যে কোনো একটি ব্যবহার করব। তারপরে যে রিপোর্ট স্পিচ রয়েছে সেই রিপোর্ট স্পিচ থেকে আমরা সাবজেক্ট নিব এবং তারপরে ভার্ব এবং তারপরে এক্সটেনশন বা বাদ-বাকি অংশ। এখানে ভার্বের পরিবর্তন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যে তোমরা টেন্সের পরিবর্তন দেখেছো, এখানেও কিন্তু একই নিয়মে সেগুলো পরিবর্তন হবে। আশা করি তোমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবে। Let's go for the next slide. Dear students, look at this. Ifat said to Aiko, what kind of song does Asha sing? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি চেঞ্জ করি অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করে দেখো। ইফাত আস্কড আইকো হোয়াট কাইন্ড অফ সং আশা স্যাং। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি একটি ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন ক্ষেত্রে লক্ষ্য করবে যেখানে ইয়েস অথবা নো দিয়ে কোনো উত্তর প্রদান করা যায় না, একটি বৈশিষ্ট্য। আরেকটি বিষয় হচ্ছে যেখানে ডাব্লিউএস ওয়ার্ডটি অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই সেই জিনিসটি লক্ষ্য করবে। তো যাই হোক, তোমরা দেখো না সেন্টেন্সটি এখানে কি দেওয়া রয়েছে, ইফাত সেড টু আইকো হোয়াট কাইন্ড অফ সং ডাজ আশা সিং। তাহলে এখানে হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। এ পর্যায়ে আমরা সেন্টেন্সটি পরিবর্তন দেখতে পাচ্ছি, ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা হলো, তখন সেখানে লেখা রয়েছে ইফাত আস্কড আইকো হোয়াট কাইন্ড অফ সং আশা স্যাং। তাহলে দেখো ইফাত আস্কড আইকো এতটুকু স্ট্রাকচার ঠিক রয়েছে। এরপরে যে ডাব্লিউএস ওয়ার্ড সেই ডাব্লিউএস ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, তারপরে অবজেক্ট, তারপরে পরবর্তীতে যে সেন্টেন্সের বাক্যিক অংশ সেটা এখানে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো। ডাজ শি সিং ফোক সং সেড আইকো। তাহলে দেখো এই সেন্টেন্সটি কিন্তু ডাজ দিয়ে শুরু হয়েছে, তার মানে হচ্ছে এটি একটি ডাব্লিউএস কোশ্চেনের পরিবর্তে এখানে ইয়েস এর কোশ্চেন ব্যবহার করা হবে। মনে রাখবে, যখনই অক্সিলারি ভার্ব দিয়ে কোন সেন্টেন্স শুরু হয়, মূলত সেটি একটি ইয়েস এর কোশ্চেন এবং ইয়েস এর কোশ্চেনটা অবশ্যই আমরা এইভাবে ফলো করব। তাহলে লক্ষ্য করো, I go asked অথবা wanted to know, আমরা কিন্তু শুধু ask লিখতে পারি। I go asked if she sang folk song. I go asked অথবা wanted to know if she sang folk song. আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমি আরেকটি সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। The women say, how does the man dance with the penguins? লক্ষ্য করো, the women asked how the man danced with penguin. তাহলে তোমরা এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করো, আমি তোমাদেরকে পয়েন্ট আকারে বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্য করো, the women asked
তো যেহেতু এই সেন্টেন্সটি অর্থাৎ ডিরেক্ট স্পিচের মধ্যে যে সেন্টেন্সটি ব্যবহার করা হয়েছে সেই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে আস ব্যবহার করা হয়েছে। এবং তারপরে দেখো হাউ কেন ব্যবহার করা হয়েছে, যেহেতু একটি ডাব্লিউএস ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত, সো ডাব্লিউএস ওয়ার্ড থাকার কারণে আমরা অবশ্যই সেই ডাব্লিউএস ওয়ার্ডটি এখানে ব্যবহার করব। তাহলে আমরা কি করছি লক্ষ্য করো, দ্য উইমেন আস্কড হাউ দ্য ম্যান ডান্স উইথ পেঙ্গুইন। এখানে লক্ষ্য করার বিষয় কি, সেটি হচ্ছে দেখো যখন কথাটি বলা হয়েছিল রিপিটিং ভার্ব সেড এখানে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, তো সেজন্য আমরা এখানে আস লিখেছি। এবং তারপরে দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে ডাজ, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। সুতরাং যখন আমরা এই সেন্টেন্সটিকে চেঞ্জ করব আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করে নিব। আশা করি তোমরা সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য করেছো, যেহেতু তোমরা ন্যাশনাল চেঞ্জের যে পূর্ববর্তী যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো তোমরা সম্পন্ন করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি সেই পার্টগুলো কমপ্লিট করে না থাকো তাহলে আজকের পার্ট হয়তো তুমি ভালোভাবে বুঝতে পারবে না। তো সেজন্য তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে যে তোমরা অবশ্যই আগের পার্টগুলো দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যা বলছিলাম লক্ষ্য করে দেখো। এখন আমরা কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত কোশ্চেনকে চেঞ্জ করব সেটা আমরা স্ট্রাকচার দেখে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এক্সাম্পল দিলাম, আশা করি তোমরা এক্সাম্পল দেখে মোটামুটি বুঝতে পেরেছো। তো যাই হোক, হাউ টু চেঞ্জ ডাব্লিউএস কোশ্চেন ফর ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ আমরা স্ট্রাকচারটা দেখে দিচ্ছি। লক্ষ্য করো, স্ট্রাকচার এখানে দেওয়া হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর ব্যবহার করব আস্কড। লক্ষ্য করো, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর ব্যবহার করব আস্কড এবং তারপর অবজেক্ট। তো মূলত এই তিনটি অংশ আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। এরপরে যেটি নতুন বিষয় অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের জন্য যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে তোমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবে। কোন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবে? যে ডাব্লিউএস ওয়ার্ড তোমরা ডিরেক্ট স্পিচের মধ্যে ব্যবহার করেছো ঠিক একই ডাব্লিউএস ওয়ার্ড তোমরা এখানেও ব্যবহার করবে। তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলাম, এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আমরা এখানে ব্যবহার করব, সেই সাবজেক্টই ব্যবহার করব, তারপরে ভার্ব এবং তারপরে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এ পর্যায়ে তোমাদেরকে উপরোক্ত যে সেন্টেন্সটি রয়েছে সেটিকে আবার বুঝিয়ে দিই, আশা করি বিষয়টি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, দ্য ওমেন সেড হাউ ডাজ দ্য ম্যান ডান্স উইথ দ্য পেঙ্গুইনস। এখন দেখো দ্য ওমেন সেড, এই সেড এর পরিবর্তে আমরা ইনডিরেক্ট স্পিচ লেখার সময় আস লিখে দিলাম, তাহলে কি হচ্ছে দ্য ওমেন আস্কড, এরপরে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে এখানে হাউ, আমরা সরাসরি হাউ বসিয়ে দিলাম। তাহলে আমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দিয়েছি, প্রথমে সাবজেক্ট দ্য ওমেন, এরপরে আস্ক ব্যবহার করলাম, এরপরে অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই সুতরাং অবজেক্ট ফাঁকা থাকবে। এরপরে দেখো ডাব্লিউএস ওয়ার্ড, সুতরাং আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে ব্যবহার করছি। এবং তারপরে দেখো সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, আমরা দ্য ম্যান এটা সরাসরি এখানে বসিয়ে দিলাম। এরপর ভার্ব হচ্ছে ডান্স, আমরা এখানে ডান্স ব্যবহার করলাম। তো ডান্স ব্যবহার করতে গিয়ে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, যেহেতু রিপিটিং ভার্ব এখানে পাস্ট টেন্স সেজন্য আমরা এখানে ডান্স লিখে দিয়েছি। এরপর উইথ পেঙ্গুইনস বাকি অংশ আমরা লিখে দিয়েছি। আশা করি তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছো। Dear students, look at this picture. What and how is the man eating? Asked he. He asked or wanted to know. প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ask অথবা wanted to know, তোমরা যে কোনো একটি বিষয় তোমরা এখানে লক্ষ্য করবে, দুটি বিষয় লক্ষ্য করবে না। দুইটি জিনিস লেখা দরকার নেই, শুধু একটি শব্দ লিখলেই চলবে। তো দেখো, he asked or wanted to know what and how the man was eating. আশা করি তোমরা উপরে যে সেন্টেন্স রয়েছে সেটি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের যে রূপান্তর সেটা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। Dear students, now let's practice. Mother said, have you done your homework? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে তোমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবে। আমি তোমাদের জন্য একটি হিন্টস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে দেখো
এখানে কোশ্চেনটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করা হয়েছে নাকি ইয়েস কোশ্চেন ব্যবহার করা হয়েছে? আগেই তোমাদেরকে বলেছি যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটিকে অবশ্যই ইয়েস কোশ্চেন করতে হবে। তাহলে দেখো এখানে হ্যাভ দিয়ে হ্যাভ এক ধরনের অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, এবং সেজন্য এই অক্সিলারি থাকার কারণে এটাকে ইয়েস কোশ্চেন মনে করতে হবে এবং ইয়েস কোশ্চেন যে প্যাটার্ন তোমাদেরকে দিয়েছি সেভাবেই পরিবর্তন করতে হবে। তারপরে দেখো পরবর্তী সেন্টেন্স, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হোয়াট ইজ ইওর প্রবলেম। এখানে হোয়াট রয়েছে, তার মানে হচ্ছে এটি কি ডব্লিউএস কোশ্চেন, সুতরাং ডব্লিউএস কোশ্চেনের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। পরবর্তী সেন্টেন্স, দ্য ম্যান সেড টু মি উইল ইউ গিভ মি ইওর পেন। এটিও কিন্তু একটি ইয়েস কোশ্চেন, তোমরা অবশ্যই বুঝতে পারছো। পরবর্তী সেন্টেন্স দেখো, হি সেড টু মি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম। এটিও একটি ডব্লিউএস ইয়েস কোশ্চেন এবং এই ইয়েস কোশ্চেনের যে প্যাটার্ন রয়েছে সেভাবে তোমরা পূরণ করবে। দ্য হেডমাস্টার সেড টু দ্য বয় ডু ইউ ও মি ইওর প্যারেন্টস। এটিও একটি ইয়েস কোশ্চেন, তোমরা সেভাবে কমপ্লিট করে নিবে। The father said to the son, are you sure to get a plus in the annual exam? এটিও একটি ইয়েস কোশ্চেন এবং তোমরা সেভাবে কিন্তু কমপ্লিট করে নিবে। ওকে, দেখো নেক্সট সেন্টেন্স, দ্য son said to his mother, how can I overcome the situation? তো দেখো এটি কিন্তু একটি ডব্লিউএস কোশ্চেন এবং তোমার ডব্লিউএস কোশ্চেনের যে প্যাটার্ন রয়েছে তোমরা সেভাবেই কিন্তু পূরণ করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের জন্য নতুন আইটেম নিয়ে এসেছি, লুক এট দিস পিকচার। অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো তোমরা অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে নিশ্চয়ই জানো, আমি সংক্ষেপে তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, লক্ষ্য করো, অবজেক্টিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রে অর উইশ করা, অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স মিন্স টু প্রে টু উইশ, কারোর জন্য কোনো কিছু ইচ্ছা পোষণ করা অথবা প্রার্থনা করা, যে ধরনের সেন্টেন্স বোঝায় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। তো যাই হোক, আমরা সংক্ষেপে এর যে ডেফিনিশন সেটা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই মনে রাখবে, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে এমন ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে কারোর জন্য কোনো প্রার্থনা করা হয় অথবা কাউকে উইশ করা হয়, সেই ধরনের সেন্টেন্সকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলে থাকি। আশা করি বিস্তারিত তোমরা পরে জেনে নিবে। Dear students, look at this sentence. May Allah bless my mother, said the son. May Allah bless my mother, said the son. এটি একটি অবজেক্ট সেন্টেন্স, যেটা এখানে প্রে করা হয়েছে, ছেলেটি তার মায়ের জন্য প্রে করেছে। তো দেখো আমরা কিভাবে চেঞ্জ করব, হাউ টু চেঞ্জ অ্যান অবজেক্টিভ সেন্টেন্স ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। আমরা এবার জেনে নিব যে অবজেক্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ আমরা পরিবর্তন করতে পারি। আশা করি তোমরা পূর্ণ মনোযোগের সাথে ক্লাসটি দেখবে। ডিয়ার স্টুডেন্টস, এবার যে তোমাদের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেই স্ট্রাকচারটি তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে এবং অবশ্যই তোমরা আয়ত্ত করে নেবে। তো দেখো, অবজেক্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য এখানে তোমাদেরকে আমি স্ট্রাকচারটি দিয়ে দিচ্ছি। এখানে দেখো, লক্ষ্য করো, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। ওকে, প্রথমে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স থেকে আমরা সাবজেক্ট ব্যবহার করব এবং তারপরে যে ভার্ব রয়েছে অর্থাৎ রিপোর্টিং ভার্ব রয়েছে সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা ব্যবহার করব প্রেইড অথবা উইশড। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি ব্যবহার করব, প্রেইড অথবা উইশড আমরা এখানে ব্যবহার করব এবং তারপরে দ্যাট ব্যবহার করব এবং পরবর্তীতে যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেই রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমরা সাবজেক্ট ব্যবহার করব এবং তারপরে অবশ্যই মাইট ব্যবহার করব, যেহেতু মেয়ে রয়েছে সেজন্য আমরা মাইট ব্যবহার করব। আশা করি তোমরা এই বিষয়গুলো মনে রাখবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সকে তুমি যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবে তখন তুমি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। যেহেতু মাইট রয়েছে, মাইট একটি মডেল অক্সিলারি ভার্ব, তো আমরা জানি মডেল অক্সিলারি পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে লিখতে হয়, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেই বেস ফর্মে লিখতে হয়। আশা করি তোমরা স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। এবারে তোমাদের জন্য আমি উপরে যে সেন্টেন্সটি দিয়েছি অবজেক্টিভ সেন্টেন্স, সেই অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে রূপান্তর করছি সেটি ব্যাখ্যা করছি। আশা করি মনোযোগ দিয়ে শুনবে। দেখো, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তার উপর থেকে আমরা দা সান হচ্ছে এখানে সাবজেক্ট
দ্য সান লিখলাম। এরপরে যে ভার্বটি থাকবে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রেড অথবা উইশ ব্যবহার করব। তো আমরা এখানে প্রেড ব্যবহার করছি। একটি কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যখন মহান আল্লাহর কাছে অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে যখন কোনো প্রার্থনা করা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই প্রেড ব্যবহার করব। আমি আবার বলছি, যখন সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেড শব্দটি ব্যবহার করব, আদারওয়াইজ আমরা উইশ শব্দটি ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে সাবজেক্ট নিচ্ছি দ্য সান, রিপোর্টিং ভার্ব সেই ছিল, তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম প্রেড, এবং তারপরে আমরা একটি দ্যাট শব্দ এখানে ব্যবহার করলাম যুক্ত করার জন্য। তাহলে দ্য সেই, দ্য সান প্রেড দ্যাট, আমরা কি পাচ্ছি? দ্য সান প্রেড দ্যাট। এতটুকু আমরা এখানে স্ট্রাকচার থেকে নিয়ে নিয়েছি। এবারে দেখো রিপোর্টেড যে স্পিচ রয়েছে, সেই রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো, মে আল্লাহ ব্লেস মাই মাদার, এখানে আল্লাহ এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। দেখো আল্লাহ আমরা এখানে নিয়ে এসেছি, এবং মে কথাটি আমরা পরে লিখব। আমরা কিন্তু যখন অপারেটিভ সেন্টেন্স গঠন করি, সেক্ষেত্রে আমরা ভার্বটাকে আগে ব্যবহার করতে পারি। প্রার্থনা সূচক যে শব্দ রয়েছে, সেখান থেকে আমরা কি করতে পারি? আগে ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করব, তখন আমরা কি করব? সাবজেক্টকে আগে লিখে নিব। তাহলে আমরা সাবজেক্ট আল্লাহ আগে লিখে নিয়েছি, এবং তারপরে মেয়ের পরিবর্তে আমরা মাই ব্যবহার করছি। এরপর দেখো যে ভার্ব রয়েছে ব্লেস, এই ব্লেসের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, বেস ফর্ম রয়েছে, আমরা অবশ্যই এখানে বেস ফর্ম ব্যবহার করে পরবর্তী এক্সটেনশন বা বারবার ক্রমশ আমরা এখানে ব্যবহার করছি। তাহলে আমরা সেন্টেন্সটি কি পাচ্ছি? দেখো, দ্য সান প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিজ মাদার। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। Dear students, look at this sentence. Juma said to Asha, "May you be happy." আমরা এটাকে চেঞ্জ করে কি পাচ্ছি? Juma wished that Asha might be happy. তাহলে দেখো আমরা কিন্তু এই যে রিপোর্টিং ভার্ব যে সেড ছিল, তার পরিবর্তে এই পর্যায়ে আমরা উইশ ব্যবহার করেছি। জুমা উইশ দ্যাট আশা মাইট বি হ্যাপি, মেয়ের পরিবর্তে আমরা মাইট ব্যবহার করেছি, এবং তারপরে আমরা এই বি ব্যবহার করে নিয়ে এসেছি এখানে, তারপরে হ্যাপি ব্যবহার করেছি। এবং দেখো, যেহেতু আশাকে সম্বোধন করে বলা হয়েছে, সেজন্য আমরা ইউ এর পরিবর্তে আশা এখানে ব্যবহার করেছি। লং লিভ বাংলাদেশ, এটাকে আমরা চেঞ্জ করলে কি হবে? উই উইশ দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। তাহলে দেখো, যখন কোন সেন্টেন্সকে আমরা সাবজেক্ট পাবো না, তখন দেখতে হবে যে এই সেন্টেন্সটা স্পিকারকে, অর্থাৎ এই কথাটি কে বলেছেন, সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব এবং সেইভাবে পূরণ করার চেষ্টা করব। তো দেখো, সেন্টেন্সটা কিন্তু আমরা পড়ছি, সেজন্য কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা উই নিয়ে এসেছি। লং লিভ বাংলাদেশ, তার মানে হচ্ছে আমরা উই ইউজ করছি, বা আমরা এটা আমাদের মনে আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা আমরা প্রকাশ করছি। উই উইশ দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। হি সেড হ্যাপি বার্থডে টু ইউ। এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করব? হি উইশড মি হ্যাপি বার্থডে। যে ইউ বলেছে, স্পিকার কে বলেছে? স্পিকার আমাকে বলেছে, ইউ। যদি ইউ কথাটা বলে থাকে, তাহলে মনে করতে হবে যে সেটা আমাকে বলা হয়েছে, সেজন্য আমি সরাসরি এখানে মি ব্যবহার করছি। তাহলে দেখো, হি উইশড মি হ্যাপি বার্থডে। above rules is not effective here. দেখো, উপরের যে রুলসটা রয়েছে, সেটা কিন্তু এখানে আমরা কার্যকর করছি না, এখানে আমরা কি অলরেডি রুলস ব্যবহার করছি। সাবজেক্ট প্লাস উইশ প্লাস অবজেক্ট, অর্থাৎ আমরা এখানে কি ব্যবহার করছি? প্রথমে সাবজেক্ট, তারপর উইশ, তারপর সরাসরি অবজেক্ট। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় চলে আসতে পারে, সুতরাং অবশ্যই তোমরা যত্ন সহকারে শিখে নিবে। Good morning, my friends. He greeted his friends. Good morning. প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের যদি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা গ্রিটেড হিসেবে ধরে নিব, এবং যিনি গ্রিট করছেন তার সাবজেক্ট আগে লিখব। হি হতে পারে, অথবা শি হতে পারে, অথবা দে হতে পারে, যাই হোক না কেন সেটা আমরা আগে উল্লেখ করে তারপরে গ্রিটিংসটা আমরা লিখে নিব। দেখো, হি গ্রিটেড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। দেখো, মাই ফ্রেন্ডস বলতে তিনি তার বন্ধুদেরকে মাই ফ্রেন্ডস বলে সম্বোধন করেছেন, তার মানে তার বন্ধুদেরকে, হিজ ফ্রেন্ডস। ওকে, হি গ্রিটেড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আশা করি তোমরা অবশ্যই পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তোমাদের জন্য পেয়ার ওয়ার্ক দিয়ে দিচ্ছি, এখানে কিছু কাজ তোমাদের করতে হবে। তোমাদের জন্য একটি ট্রি দিচ্ছি। দেখো, এটি কিন্তু একটি মজার দৃশ্য, একটি ট্রি।
এখানে কয়েকটি বিখ্যাত লোকের এখানে ছবি রয়েছে। তোমরা যদি এই ছবিটিকে খোঁজ করো তাহলে কয়েকজন ব্যক্তির মুখ হয়তো এখানে দেখতে পারবে। এক একজন করে ব্যক্তির ছবি এখানে গাছের সাথে এটি অঙ্কন করা হয়েছে। সত্যজিৎ রায় তিনি যখন হাসপাতালে ছিলেন এবং তখন কিন্তু তিনি এই ছবিটি তিনি ড্রয়িং করেছিলেন। তো যাই হোক, তোমাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে make 5 questions with yes no and w's on the tree and then change them into interactive. তোমাদেরকে একটি কঠিন কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা চেষ্টা করবে এখান থেকে কিছু ডাব্লিউএস কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য এবং তারপরে তোমরা সেই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিচ্ছি। আশা করি তোমরা এই হোমওয়ার্কটি অবশ্যই কমপ্লিট করবে এবং তোমরা আমাকে ইনবক্সে সাবমিট করতে পারবে, যাতে করে আমি দেখতে পাই যে তোমরা কমপ্লিট করেছো কিনা। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে আজকের যে হোমওয়ার্ক সেটা অবশ্যই তোমরা কমপ্লিট করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা ক্লাসটি করেছো, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি বারবার দেখবে এবং এই ক্লাস তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, যে রুলসগুলো দেওয়া রয়েছে, সেই রুলস এবং এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে শিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ্বান করছি যে তোমরা পরবর্তী যে পার্ট প্যাসেজ ন্যারেশনের যে পার্ট রয়েছে, পরবর্তীতে ইনশাআল্লাহ সেটা আপলোড করা হবে, তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখবে। শেষ পর্যায়ে বলতে চাই, যদি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। May Allah bless you all.